ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীদের ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আস্তে আস্তে আমরা গণিত প্রবার অষ্টম শ্রেণীতে প্রবেশ করলাম। আজকে আমাদের প্রথম ক্লাস। আশা করি তোমরা সকলে প্রস্তুত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সৌজন্যে আমাদের যেই ম্যাথ ইনস্টিটিউশনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা ডিভিডি পেয়েছো তারা আশা করি উপকৃত হয়েছ। আজকে আমরা নতুন একটি ক্লাস শুরু করলাম। ক্লাসটির নাম হচ্ছে গণিত প্রবার অষ্টম শ্রেণীর ক্লাস, 1 নম্বর ক্লাস। প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আশা করি তোমরা প্রত্যেকে প্রস্তুত। ক্লাস শুরু করার আগে কতগুলো জিনিস আমি তোমাদের জানিয়ে দিতে চাই। আমাদের ম্যাথ ইনস্টিটিউশনের প্রধান লক্ষ্য হচ্ছে বাচ্চারা তোমরা যাতে অঙ্ক ভালো মতো শিখতে পারো। তার মানে মেন উদ্দেশ্য হচ্ছে মন দিয়ে অঙ্কগুলো দেখা। বিগত যে ক্লাসগুলো সেগুলোতে লক্ষ্য করে দেখবে মাত্র 72 ঘন্টা, 56 ঘন্টা বা 50 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু এক একটা ক্লাস শিখে যেতে পারছো। তাতে একটা সুবিধা হচ্ছে যে আমাদের 1 ঘন্টা করে লেসনগুলো হওয়ার ফলে আমাদের যে 50 ঘন্টা বা 55 বা 56 ঘন্টা বা 70 ঘন্টা যতটাই হোক না কেন যে ক্লাসেরই, একটা বছরে কিন্তু আমাদের ঘন্টা হিসাবে প্রচুর সময়। সেই হিসাবে যদি আমরা এক এক দিন 1 ঘন্টা না হলেও হাফ ঘন্টায় যদি আমরা এই অঙ্কের পিছনে ব্যয় করতে পারি, নিশ্চিত রূপে আমরা কিন্তু কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো। ফলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টাইমে 8 ঘন্টার জন্য সময় দেওয়া। তাতে যদি কিছু বোঝার থাকে বুঝে নিয়ে অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে নেওয়া এবং গার্জিয়ানদের বা গৃহশিক্ষককে রিভিশন দিয়ে নেওয়া। ম্যাথ ইনস্টিটিউশন কিন্তু তোমাদেরকে ভিডিওটা পৌঁছে দিল, কিন্তু বাকি কাজটা কিন্তু তোমাদের করতে হবে, কারণ নাম্বারটা তোমাদের তুলতে হবে। আমাদের কাছে আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস শুরু করব, তাই প্রত্যেকে আশা করি প্রস্তুত। অষ্টম শ্রেণী নতুন ক্লাসে নতুন রূপে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের প্রথম যে ক্লাস, অর্থাৎ আজকে আমাদের ক্লাস শুরু অষ্টম শ্রেণী, সেটা হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা। বিগত দিনগুলোতে আমরা যে কোর্সগুলো করে এসেছি, অর্থাৎ 5, 6, 7 এর যে অঙ্কগুলো করেছি, তার আজকে আমরা অষ্টম শ্রেণীতে আমরা প্রবেশ করলাম। এই পূর্বপাঠের পুনরালোচনা অষ্টম শ্রেণী গণিত প্রবাহ বইটির নাম। পৃষ্ঠা নাম্বার 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 7 ক্লাসে আমরা যেগুলো ছেড়ে এসেছি তার একটা রিমাইন্ডার দিয়ে নেওয়া এবং একটু জেনে নেওয়া যে কতটা আমাদের মনে আছে। এবং পূর্বপাঠের পুনরালোচনায় একটা সুবিধা যে আমরা যেগুলো ছেড়ে আসি সেগুলো যদি আরেকবার রিপিট করে নিই, তাহলে অষ্টম শ্রেণীতে যে নতুন অঙ্কগুলো আছে সেগুলো পেতে আমাদের খুব সুবিধা হবে, বুঝতে খুব সুবিধা হবে। কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক রেখেই কিন্তু সিলেবাসগুলো তৈরি করা হয়। আমরা প্রত্যেকটা সিলেবাস তোমাদের বিস্তারিত আলোচনা করে দেব এবং প্রতি মুহূর্তে আমাদের পাঠ পরিকল্পনা এবং পাঠ্যসূচিতে আমাদের কি কি আছে সেগুলো দেখে কম্পেয়ার করে করে আমরা কিন্তু এগোবো। অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণী, নবম শ্রেণীর পর দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা অষ্টম শ্রেণীর ডিভিডি নিয়েছো এবং বিগত দিনে সপ্তম শ্রেণীর ডিভিডি নিয়েছিলে, তারা কিন্তু নিয়মিত আমাদের ফেসবুক গ্রুপে যে তোমরা তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে যেভাবে জয়েন করতে বলা হয়েছে তোমরা জয়েন করেছো এবং তোমরা সেখানে কিন্তু আমাদের প্রশ্নগুলোর অ্যান্সারও দিয়েছো এবং তোমরা জানিয়েছো তোমরা এখন 7 ক্লাসে এই বছর তোমরা কে কে এইভাবে নাম্বার তুললে। অষ্টম শ্রেণীতে আশা করি তোমরা ডিভিডি নিয়েছো এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ম্যাথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের এই ইনফরমেশনটা ছড়িয়ে দাও যে সহজে কিন্তু অঙ্ক শেখা যায় খুব অল্প মূল্য। এই সামান্য মাত্র মূল্যে তোমরা অঙ্কর প্রতি যে ভীতি সেটা কিন্তু তোমাদের দূর হয়ে যাবে এবং প্র্যাকটিস করার উপর নাম্বারের সংখ্যাটা বাড়বে। কেউ ডিভিডি নিয়ে প্র্যাকটিস না করলে ডিভিডির মূল্যর কোনো অর্থ থাকবে না। সেটা আমি বলবো যে রিভিশনটা দিয়ে, গার্জিয়ানদেরকে রিভিশন দিয়ে সেই অর্থটা সামান্য না দেখে আমাদের যাতে ভালো নাম্বার তোমরা তুলতে পারো তার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা ধীরে সুস্থে শুরু করলাম পূর্বপাঠের পুনরালোচনা। পৃষ্ঠা নাম্বার 1 থেকে 20 এই কটা পেজের মধ্যে আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টার পূর্বপাঠের পুনরালোচনা আমরা আলোচনা করব। আশা করি তোমরা প্রস্তুত আমাদের এই অষ্টম শ্রেণীর অঙ্ক বোঝার জন্য। 1 থেকে 20 ওয়েলকাম। আচ্ছা, এর আগে যাওয়ার আগে তোমাদেরকে আমি আমাদের অষ্টম শ্রেণীর যে গণিত প্রবার যে বইটি, অর্থাৎ
শুরুতে আমাদের যে বইটি আছে, আশা করি তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে এটা আমরা বিনামূল্যে পেয়ে থাকি। এবং এর প্রতি আমরা কিন্তু অতটা গুরুত্ব দেই না, কারণ আমাদের একটা ভীতিভাব আমাদের থাকে। সেই ভীতিভাবটা কিন্তু ম্যাথমেটিশিয়ানের প্রধান লক্ষ্য সেগুলোকে দূর করা। এবং আমাদের কাছে যে সূচিপত্রটি আছে সেখানে কিন্তু আমাদের সমস্ত বিষয়, অর্থাৎ 1 নাম্বার থেকে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, লাস্ট হচ্ছে মজার অঙ্ক, এই 24টা চ্যাপ্টার নিয়ে অষ্টম শ্রেণী নির্ভর করে আছে। অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা, পাইচিত্র, মূলদ সংখ্যার ধারণা, বহুপদী সংখ্যামালার গুণফল, এটা কিন্তু 7 ক্লাসে কিছুটা করে এসেছি, বাকিটা এখানে করব। ঘনফল, বর্গমূল এবং বর্গ নির্ণয় করা শিখেছি, এখন শিখবো ঘনফল অর্থাৎ হোল কিউব, সেটা শিখবো। পুরোক্ষণ সম্পূরকণ সন্নিহিত কোণের ধারণা নেব, বিপরীত কোণের ধারণা নেব, সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্মের ধারণা নেব, ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক সম্বন্ধে ধারণা নেব। ত্রৈরাশিক পদ্ধতি আমরা শিখে আসছি 5 থেকে, আমরা আরো বিস্তারিত 3 ডিজিট 4 ডিজিটের অঙ্ক শিখবো। শতকরা, পার্সেন্টেজ, মিশ্রণ অর্থাৎ রেশিও, কি অনুপাতে মিশালে কি বেরোবে সেগুলো শিখবো। বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ শিখবো। বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু শিখবো। বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ শিখবো। ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্কে যাচাই করা শিখবো। সময় কার্যের সংক্রান্ত যে অঙ্কগুলো, টাইম অ্যান্ড ওয়ার্ক, কার সংক্রান্ত তথ্যগুলো শিখবো। লেখচিত্র অর্থাৎ গ্রাফ সম্বন্ধে আরো বিস্তারিত আমরা জানবো। সমীকরণ গঠন করা শিখেছি, এর আগে সমাধান করা শিখেছি। আজকে এখানে আমরা অষ্টম শ্রেণীতে বড় রকমের সমীকরণ গঠন সমাধান, সেটা আমরা আস্তে আস্তে যাবো। জ্যামিতিক কিছু প্রমাণ আছে, সেটা শিখবো। ত্রিভুজ অঙ্কন, কি পদ্ধতিতে ত্রিভুজ অঙ্কন করা যায়, এগুলো সব আমাদের জ্যামিতি সংক্রান্ত পদ্ধতিতে গেল। সমান্তরাল সরলরেখা অঙ্কন, প্রদত্ত সরলরেখা কিভাবে 3টি থেকে 5টি ভাগে বিভক্ত করা, আর কিছু চাকরির পরীক্ষায় মজার অঙ্ক। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই আমরা এমন ভাবে শিখবো যাতে আমাদের কিন্তু চাকরির পরীক্ষা পেতে কোনো রকম সমস্যা না হয়। এই সামান্য মাত্র মূল্যে আমরা যদি ডিভিডি গুলো আমাদের কাছে রাখি, আমাদের যখন বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় যাব, আমাদের কিন্তু এই অঙ্কগুলো অনেক হেল্প করবে, কারণ এখানে অনেক ফর্মুলা লুকিয়ে আছে। আমরা প্রতিটা ফর্মুলা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি এবং প্রতিটা জিনিস লিখিয়ে দিয়েছি। তারপর যদি মনে হয় সমস্ত ফর্মুলাগুলো এক জায়গায় লিপিবদ্ধ করতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা সাধারণত দেখে থাকি সেটা হচ্ছে প্রতি নিয়মিত পাঠ পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করি। আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের কিন্তু মাস বরাবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কোনটা চ্যাপ্টার কোন মাসে করবো তার কিন্তু একটা বিস্তারিত আলোচনা করা আছে। অর্থাৎ ডিসেম্বরে মজার অঙ্ক, এক একটা খুব ছোট ছোট চ্যাপ্টার, খুব বেশি বড় নয়। আর 8 ক্লাসের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে অঙ্কের বেসটা তৈরি হবে। বীজগাণিতিক যে ব্যাপারটা, বীজগাণিতিক সংখ্যামালা, উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু, এই ব্যাপারটা কিন্তু একটা ভালো নাম্বার ক্যারি করে, ফলে এই নাম্বারটার প্রতি আমরা কিন্তু একটু গুরুত্ব বেশি দেবো। প্লাস বাকিগুলো তো আলোচনা করবোই। ঠিক আছে, আমরা কথা না বেরিয়ে আমরা চলে যাই আমাদের কাছে প্রথম যে চ্যাপ্টার আজকে অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা। আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিন্তু বারংবার বলে যাচ্ছি, আমরা সূচিপত্র এবং আমাদের পাঠ পরিকল্পনা এর সামঞ্জস্য রেখে কিন্তু আমরা এগোবো। এটাতে প্রতি মুহূর্তে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো, যাতে এটা তোমাদের নজরের বাইরে না যায়। প্লাস আমাদের শর্ট কোশ্চিন প্রতি মুহূর্তে আমাদের ফেসবুক গ্রুপ পেজে আমরা দিয়ে থাকছি। তোমরা প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার করে অবশ্যই চেক করবে। আমাদের ফেসবুক গ্রুপ পেজে যাবে, যদি তোমরা জয়েন করে না থাকো, কিভাবে ইন্ট্রোডাকশন ভিডিওতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে তোমরা জয়েন করবে এবং কিভাবে তোমরা প্রশ্ন করবে। প্রত্যেককে অরিজিনাল ডিভিডি নিয়ে নেওয়ার পর প্রত্যেক অরিজিনাল ডিভিডির সঙ্গে কিন্তু একটা কোড নাম্বার পেয়েছো, এবং এই কোড নাম্বারে তোমরা কিন্তু আমাদের সঙ্গে ফেসবুক গ্রুপ পেজে জয়েন করতে পারবে। ফেসবুক গ্রুপ পেজে জয়েন করার পরে কিন্তু তোমরা তোমাদের নিজের মনের প্রশ্ন কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারবে, এবং সেই প্রশ্নের উত্তর আমরা ডিভিডি আকারে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেব। আমরা পাঠ পরিকল্পনা এবং আমাদের যে সূচিপত্র সেটা আলোচনা করব, এবং প্রতি মুহূর্তে আমরা এদের যে বিশেষ করে আমাদের মোটামুটি জুলাই আগস্ট নাগাদ আমরা কিন্তু আমাদের শর্ট কোশ্চিনের নামি দামি কোম্পানির শর্ট কোশ্চিন প্রতিদিন, মানে সপ্তাহে একদিন করে এক একটা ক্লাসের আমরা লঞ্চ করে থাকি। তার জন্য কোনো মূল্য বিয়ার করতে হয় না। তোমাদের ফেসবুক গ্রুপ পেজে সেগুলো দেওয়া থাকে, তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিবে। তবে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে, আর বন্ধু বান্ধবদের বলবে অবশ্যই তারা যেন অরিজিনাল ডিভিডি কিনে আমাদের সঙ্গে নিয়মিত ফেসবুক গ্রুপে যোগাযোগ থাকে। প্রত্যেকের মনের প্রশ্ন আলাদা আলাদা, ফলে প্রত্যেকে যদি এই সামান্য মাত্র মূল্যে আমাদের কোড নাম্বারটা কিনে নেওয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যাতে আমাদের সঙ্গে তোমাদের যোগাযোগ থাকে। আমরা কয়েকজন ম্যাথমেটিশিয়ান তোমাদের জন্য প্রস্তুত, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত।
এবার আমরা চলে যাই আমাদের কাছে প্রথম যে চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা, এর সংক্রান্ত যে 1 থেকে 20টা পেজ, আমাদের এটা স্টার্টিং পেজ, 1 নাম্বার পেজ। এই দেখো 1 নাম্বার পেজ দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। এই হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ। এই 1 নাম্বার পেজ থেকে 20 নাম্বার পেজ পর্যন্ত আমাদের কিন্তু এই বিস্তর আলোচনা, যেটা আমরা 7 ক্লাসে সেরে এসেছি, সেটা নিয়ে একটু ঝালিয়ে নেওয়া, একটু জেনে নেওয়া আমরা কি ছেড়ে এসেছি। আশা করি তোমরা কেবল ছেড়ে আসলে, ফলে এগুলো অঙ্ক করতে তোমাদের বেশি সময় লাগবে না, ফর্মুলাও বেশ ভালোভাবে রপ্ত করা আছে। আমি প্রতি মুহূর্তে ফর্মুলাগুলো তোমাদের জানিয়ে যাব, পাশে পাশে বলে যাব, এবং আশা করি সেটা তোমরা খাতায় যেগুলো 7 ক্লাসে নোট করে রেখেছিলে 8 ক্লাসে তোমাদের এখন কাজে লাগবে। তবে 8 ক্লাসে আজকে যেগুলো নতুন শিখবে, আমি বলবো 7 ক্লাসের পরের যে ফর্মুলাগুলো, সেগুলো যে তারপরে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখো, এতে কিন্তু তোমাদের কত সুবিধা হবে। কারণ আগামী দিনে 9 আছে, 10 আছে, তখন কিন্তু এই ফর্মুলাগুলো পুনরায় লাগবে। তখন এই ডিভিডি বারবার উল্টিয়ে না পাল্টিয়ে এবার তোমরা ডাইরেক্ট চলে যাও তোমাদের সেই ডায়েরিতে, যেখানে তোমাদের ফর্মুলাগুলো নোট করা আছে। পূর্বপাঠে পুনরালোচনা শুরু করি। আজকে আমরা প্রথম চ্যাপ্টার 8ম শ্রেণী শুরু করলাম। আশা করি তোমরা মানসিকভাবে প্রস্তুত। তোমাদের একটা জিনিস আমরা বলবো, যখন তোমরা ডিভিডিতে দেখবে 30 মিনিট দেখো বা 1 ঘন্টা দেখো, তোমরা কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট আর মেন্টালি অ্যাবসেন্ট থাকলে হবে না। ফিজিক্যালি এবং মেন্টালি দুটোতেই তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। তাহলে কিন্তু কমপ্লিট ভাবে তোমরা অঙ্কগুলো শিখে অন্য কাউকে শেখাতেও পারবে এবং বুঝাতেও পারবে। তখন তোমাদের নিজের অঙ্কের প্রতি একটা ভালো কনফিডেন্স তৈরি হবে। ওকে, আমরা আমাদের বিস্তারিত আলোচনা প্রথমে যেটা করে থাকি সেটা শুরু করি। দেখো কি বলছে, যে আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে। এবছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজে দায়িত্ব পেয়েছি। এই স্কুল বাড়িতে ছোট বড় দুটো ঘর আছে। আমি তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ করতে পারি হিসাব করব। তাহলে একটা ঘর যখন আমরা মেরামত করতে যাব, তাহলে ঘরের প্রধান যেটা লাগে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সেখানে কিছু কন্ডিশন দেওয়া থাকে। আর ঘরের চেহারাটা আমরা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে আয়তাকারী হয় সাধারণত, এবং পিকচারটা হয় অনেকটা এইরকম। তাহলে এই ধরনের পিকচার কিন্তু তোমরা দেখে রাখো যে আমরা কিভাবে ঘর আঁকি বা আয়ত ঘনক বা সমকোণী চৌকো লিখে থাকি। ওকে, যেখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলছে, মেপে দেখছি প্রথম শ্রেণীর দৈর্ঘ্যের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে। এই যে যথাক্রমে কথাটা অর্থটা একটু জেনে নাও। যদি আমরা বলতাম এইভাবে দৈর্ঘ্য 5 মিটার কমা প্রস্থ 4 মিটার, এটাও লেখা যেত, কিন্তু যথাক্রমে কথার অর্থই হচ্ছে যে দৈর্ঘ্যের ঘাড়ে প্রথমটা যাবে, প্রস্থের ঘাড়ে দ্বিতীয়টা যাবে, এবং উচ্চতার ঘাড়ে তৃতীয়টা যাবে। তাহলে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে ঘরের মেঝে সিমেন্ট করতে কত। তাহলে মেঝে মানে কি এই পোর্শনটা, আর মেঝের ক্ষেত্রফল মানে এর দৈর্ঘ্য এবং এর প্রস্থ। এটা তো উচ্চতা। আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাই, তাহলে তাকে গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? তাহলে এই ঘরের মেঝের ক্ষেত্রফল মানে আমার কাছে দৈর্ঘ্য কত ছিল 5 আর প্রস্থ ছিল 4, দুটোরই মিটার একক আছে, অসুবিধা নেই। 4 × 5, আচ্ছা আগে দৈর্ঘ্যটাই লেখাই বেটার। 5 × 4 ফ্যাক্টর সেটা না, যা খুশি লেখা যায়। গুণের ক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে যেটা বলে আছি এতে কোনো অসুবিধা নেই। আর প্রতি বর্গ মিটারে 55 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি 55, তাহলে 20 বর্গ মিটারে কত হবে? 20 × 55। এবার শূন্য আছে, সুবিধা আছে, বসিয়ে দাও, 2 দিয়ে গুণ করো। 5 × 10, 5 × 10 11, মানে 1100 টাকা খরচ হবে মেঝে সিমেন্ট করতে, যদি দৈর্ঘ্য প্রস্থ এত মিটার হয়। হয়ে গেল একটা অঙ্ক। এবার 2 নাম্বার কি বলছে দেখো। আমাদের খুব এগুলো তাড়াতাড়ি হবে, কারণ আমরা তো এগুলো শিখে এসেছি, জাস্ট একটু ঝালিয়ে নাও। ওকে, আমরা এখানে আবার একটি রুম তৈরি করতে চাইছি, কারণ আমাদের ইউনিটগুলো ঠিক মতো বসাতে হবে। আর এগুলো যদি প্রতি মুহূর্তে তোমরা ছবিটাকে মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের আর বুঝতে অসুবিধা না অ্যাকচুয়ালি আমরা কি শিখতে চলেছি। ওকে, এই প্রথম শ্রেণীর ঘরে এত মিটার মাপে একটি দরজা আছে। তাহলে এখানে যদি আমরা একটা দরজা আঁকলাম দরজা। ওকে, দরজা, এই হচ্ছে দরজা। আচ্ছা, আর কি বলেছে? বলেছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, একটু লিখেও নিতে পারি এটাকে, যে 2 মিটার দৈর্ঘ্য আর 1.4 মিটার প্রস্থ। একটা দরজা হিসাব করে দেখো। আর এত মাপের দুটো জানলা, তার মানে আমরা যদি একটু জানলাটা একটু আলাদা টাইপের করি তাহলে সুবিধা হবে দেখতে। এখানে যদি একটা জানলা করি এবং এখানে যদি একটা জানলা করি, তাহলে বলছে যে তাদের দৈর্ঘ্য প্রস্থ বলেই দিয়েছে যে এটা হচ্ছে 1.3 × 1.2, আর এটাও ঠিক 1.3 × 1.2 লিখে রাখলাম। এবার দুটো দরজা, তাহলে একটা থাকলে তাহলে 2 দিয়ে গুণ করলে দুটো পাওয়া যাবে। প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে এই ঘরের দুটো এই রং করতে কত খরচ পড়বে। তাহলে দুটো জানলা আর একটা দরজার মোট ক্ষেত্রফল বের করবো। তাহলে আগে একটি দরজার ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এত × এত গুণ করলে এত বর্গ মিটার। ইউনিটটা ঠিক মতো লিখবে, ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ মিটার। ওকে,
আচ্ছা, একটা জানলার ক্ষেত্রফল কত? দুটোকে গুণ করো, করে যা বেরোবে। তাহলে 1.3 ইন্টু 1.2, প্রথমে 2 দিয়ে করি, 13 × 26 আর 13 কে 13, 156, দুটো ধর পয়েন্ট 1.56, তাহলে এখানে হলো 1.56 বর্গমিটার। এটা দুটোর। তাহলে একটির যদি এত হয় তাহলে দুটোর কত? 2 দিয়ে গুণ, তাহলে 3.2। তাহলে জানলা দরজার টোটাল কত? 2.8 যোগ 3.2, দুটোকে যোগ করো, ঠিক মতো বিন্দু বসিয়ে করতে হবে। 2.80 আর এটা হচ্ছে 3.12, দুটোকে যোগ করো, 2 9.5, 5.92 বর্গমিটার। তাহলে এবার প্রতি বর্গ মিটারে 42 টাকা খরচ হচ্ছে। তাহলে 42 টাকা হিসাবে মোট কত খরচ হবে? 42 গুণিত 5.92। এবার আমরা গুণ করি 42 দিয়ে, যা হবে তত টাকা, কারণ খরচ বলেছে 42। তাহলে আমাদের কাছে হবে 2 দিয়ে 4, 9 দুগুণ 18, 5 দুগুণ 10 11 ইন্টু 4 দুগুণ 8, 4 9 36, 4 5 গুণি 21 22। তাহলে কত? 4 8 8 16, 6 7 8, 3 23864। কিন্তু কত দশমিক আছে দেখো? দশমিক পর 2 ঘর আছে বাঁ দিক হিসাবে। তাহলে আমাদের বাঁ দিকে এখানে যদি বসে তাহলে উত্তর হচ্ছে 238.64 টাকা। খরচ বলেছে, প্রথমে বর্গমিটার ছিল, এখন যেহেতু 1 বর্গমিটারে 42 টাকা, তাহলে আমাদের কাছে টোটাল এত বর্গমিটার, তাতে গুণ করলে যা বেরোবে সেটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে জানলা দরজা রং করতে কত খরচ। এটা এক ধরনের অঙ্ক আসতে পারে। এবার বলছে যে আমাদের বলছে এই যদি ঘরের চার দেওয়াল, অর্থাৎ আমাদের একটু ছবিটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের এই জায়গাটা যদি ছবিটা আঁকি, এই হচ্ছে ঘরের চার দেওয়াল। চার দেওয়াল তো বোঝা যাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু আমাদের দেওয়ালগুলোর কথা বলছে, ছাদও না এবং মেঝেও না, এই দুটো কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে চাইছি এই 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 এবং সামনের পোর্শনটা। এই পোর্শন চারটাকে বলছে চুনকাম করতে যদি প্রতি বর্গ মিটারে 6 টাকা দেবো কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। তাহলে আমাদের অ্যাকচুয়ালি চার দেওয়ালের ক্ষেত্রে ফর্মুলা কি? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, একবার উচ্চতার সঙ্গে দৈর্ঘ্য গুণ, যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আমরা ইউনিট গুলো যদি বসাই বা ডিজিট গুলো বসাই, দৈর্ঘ্য কত? 5, তাহলে 5 লিখলাম, একক লিখবো না কারণ সব মিটার এককে আছে। উচ্চতা কত? 3, যোগ প্রস্থ কত? 4 ইন্টু উচ্চতা হচ্ছে 3। তাহলে এবার ভিতরের কাজটা করি, 3 5 15 আর 3 4 12। তাহলে 15 12 যোগ করলে কত? 27, তাহলে গুণ করলে 27 গুণ 54। তাহলে আমরা কিন্তু 54, কিন্তু এখানে কি বলছে? ও আরেকটা জিনিস বলেছে, ছাদও চুনকাম করতে বলেছে। তার জন্য ছাদ মানে এখানে আমরা একটু বাদ দিয়ে গেছি। এই হচ্ছে পুরোটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে যাহাই প্রস্থ যাহাই মেঝে তাই কিন্তু ছাদ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 5 ইন্টু 4। তার মানে আমার কাছে ছিল 54 আর তার সঙ্গে যোগ হলো 20, তাহলে 74, তাহলে 74 বর্গমিটার। ওকে, এদিকে গেল 54, এদিকে গেল 20, এই 20টা বাদ হয়ে গেছিল। আমাদের কিন্তু ছাদও চুনকাম করতে বলেছে, চার দেওয়াল সহ ছাদ, মানে ইনকমপ্লিট প্রশ্ন করলে যা হয়। আমরা কিন্তু চার দেওয়াল দেখলাম কিন্তু ছাদ দেখলাম না, ফলে পুরো অঙ্কটা ভুল হতো, একটু সাবধান দেখার সময়। এবার প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসাবে, তাহলে বলছে এই জিনিসটা চুনকাম করি তবে কত খরচ পড়বে? জানলা দরজা বাদ দিয়ে চার দেওয়াল ছাদের ক্ষেত্রফল কেন? এবার যদি ঘরের চার দেওয়াল ছাদ বা চুনকাম করি এত টাকা হিসাবে, তাহলে তো এখানে বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে জাস্ট বলেছে যে চার দেওয়াল এবং ছাদ চুনকাম মোট খরচ, তাহলে এখানে আছে এটারই উত্তর। এই প্রশ্নের কোনো উত্তর চাইনি, এটা বাদ দিয়েও করতে পারি আমরা। এখানে আছে, এখানে একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে আমরা দেখছি। তার আগে চার দেওয়াল এবং ছাদ চুনকাম করতে কত খরচ হবে এই প্রশ্নটা আগে করি। কেন? কারণ আমাদের এই প্রশ্নে কিন্তু এটাই দেওয়া আছে, 6 টাকা করে 74 বর্গ মিটার, তাকে 6 টাকা করে, তাহলে 4 6 24 আর 6 7 42 43 44, তাহলে 444 টাকা জাস্ট চার দেওয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ হচ্ছে। তাহলে মোট কত খরচ? এর আগে আমাদের মোট খরচ পড়লো কত? এর আগে খরচ পড়েছিল, হিসাব কি আছে খরচের? এই জায়গাটা আমাদের একটা টাকা এসেছিল, জানলা দরজার মোট খরচ বলেছে, মেঝেরটা যোগ করব, আর এই টাকাটা যেটা বেরিয়েছি সেটা তো আমরা ডায়েরিতে নোট করেছি, বা আমাদের এর আগে আর একটু দেখে নিতে পারো, আমরা এটাকে অফ করে দিলাম। দিয়ে এবার এখানে তিনটাকে যোগ করলে তাহলে কিন্তু আমার টোটাল খরচটা বেরোবে। প্রথমটা অর্থাৎ মেঝে, তারপরে জানলা দরজা, তারপরে আমরা এখন যেটা বের করলাম সেই টাকাটা, তিনটাকে যুক্ত করলে আমাদের মোট কত খরচ প্রশ্ন আসলে আমরা কিন্তু সেটা করে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা যদি 4 নাম্বার দেখি, 5 নাম্বারটা করে দেওয়া আছে, 4 নাম্বারের অঙ্কটা কিন্তু বলেছে নিজে করো। তাহলে আমরা নিজে করি অঙ্কটা কাজ করি, আমরা আমাদের বোর্ডে নিয়ে গিয়ে আমরা প্রশ্ন করে করে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা চলে আসছি আমাদের 4 নাম্বার অঙ্কে। একটু ভালো করে দেখবো আমরা প্রশ্নটা,
যে 4 কি বলছে, বলছে দ্বিতীয় শ্রেণীর ঘর যখন বলেছে আমরা একটা সুন্দর করে ঘর এঁকে নিই। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর ঘর, সুন্দর করে সেম সাইজে রাখতে হবে যাতে দেখতে ভালো লাগে। ওকে, সব ক্ষেত্রে আয়ত ঘন তৈরি হবে, একটা ঘর তো অ্যাকচুয়ালি আয়ত ঘন বা সমকোণী চৌকোণ দেখতে একই রকম হবে, কিন্তু ঘরের মতো একটা স্ট্যান্ডার্ড ঘর করাটাই বেটার। কি বলছে দেখো, দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কত কত লিখে ফেলি এখানে আমরা, যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 6 মিটার, মিটার এককে, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের কাছে 3 মিটার। ওকে, তাহলে ওই ঘরটার মতোই, সব ঘরই তো একই হয়। এবার বলেছে 2 মিটার ইন্টু এত মিটার মাপের একটি দরজা, ফলে আমরা একটা দরজা এখানে যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আবার দুটো জানলা, তাহলে এই পোর্শনে একটা জানলা নিচ্ছি, এই পোর্শনে একটা জানলা নিচ্ছি। ওকে, এই একই হিসাবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট, জানলা দরজা রং করতে এবং ছাদ দেওয়াল চুনকাম করতে, মানে আগের মতোই একদম হুবহু সেম। আমরা যদি একটু বলে বলে করি যে আমাদের মেঝে, প্রথমে বলছে মেঝে সিমেন্ট করতে, তাহলে জাস্ট আমরা কি করবো, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করবো। তাহলে মেঝে সিমেন্ট, মেঝের ক্ষেত্রফল আগে বের করবো, মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জাস্ট 6 ইন্টু 4 মানে 4 6 24 বর্গমিটার। আর প্রত্যেক বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে হিসাব দেওয়া আছে, যে এদের আবার ঘরের খরচ কিন্তু ওই একই, ফলে আগের অঙ্কটা যেটা ছিল সেটা আবার দেখতে গেলে টাইম চলে যাবে। তাহলে সুতরাং আমাদের মেঝের জন্য খরচ সমান, আমরা লিখে ফেলি যেখানে 24 বর্গমিটার আর মেঝের জন্য কত খরচ হয়েছে প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসাবে। তাহলে আমরা এটাকে গুণ করতে পারি, এটা মুছতে গেলে আবার পুনঃতম থেকে করতে হবে, তাতে সময় নষ্ট হবে। আমরা বলে দিচ্ছি তোমাদের, প্রতি বর্গ মিটারে কিন্তু 55 টাকা হিসাবে মেঝেতে খরচ হয়েছে। তার 4 5 20, 4 5 21 22, আবার 5 2 10, 5 2 11, তাহলে যোগ করলে কত, 1320, মানে 1320 টাকা। এর ক্ষেত্রে 1320 টাকা একটা পোর্শন হলো। আবার তোমাদের লিখে দিতে হবে একবারে যে একটি দরজা দুটি জানলার মোট ক্ষেত্রফল। ওকে, একটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল সমান, প্রথমে দরজাটা করে নিই। প্রথমে দরজা আছে কত, 2 ইন্টু 1.3 যোগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো। এবার একটি জানলার জন্য কত, 1.4 ইন্টু 1.2, কিন্তু দুটোর জন্য ইন্টু আবার 2, তাহলে টোটালটা হবে আমাদের জানলা দরজার ক্ষেত্রফল। তাতে কত হিসাবে দেখি, 13 2 26, তারপরে 2.6 যোগ 12 2 24, তার মানে 1.4 কে 2.4 দিয়ে গুণ, 4 4 16, 4 কে 4 5, 4 2 8, 2 1 2, তাহলে 6 8 5 13, তাহলে দুটো ঘর, এখানে এক ঘর এখানে ঘর, তাহলে 3.36, তাহলে 3.36 একে যোগ করব আমাদের 13 2 26, মানে 2.6 দিয়ে 60, তাহলে 5.96। ওকে, 5.96 বর্গমিটার, মিটার এককে সব আছে। তাহলে সুতরাং জানলা দরজা রং করতে মোট খরচ, ওকে, জানলা ঠিক 3 নম্বর অঙ্কটার মতোই একটু করে দিলাম আমরা সুবিধার জন্য, জানলা দরজা এর রঙে মোট খরচ তাহলে কত, 5.96 ইন্টু আমাদের কাছে জানলা দরজার জন্য কত খরচ করতে হবে বলেছিল প্রতি বর্গ মিটারে 42 টাকা হিসাবে, তার মানে ইন্টু 42। তাহলে আমরা কি করব, 5.96 কে 42 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 6 2 12, 9 2 18 19, 5 2 11, 6 2 12, 9 2 18 19, 5 2 11 ইন্টু 4 6 24, 4 9 36 7 38, 4 5 20 21 22 2 13 8 9 10, 2 3 4 5 2, তাহলে 2 ঘর, তাহলে 250.32 টাকা। এটা একক টাকাতে চলে আসলো। তাহলে এখানে একটা টাকা আছে, এখানে একটা টাকা, দুটো একসাথে থাক। আবার জানলার দরজা বাদ দিয়ে না, বলেছে যে ছাদ ও দেওয়াল চুনকাম করতে কত করে, ছাদ ও দেওয়ালের মোট ক্ষেত্রফল, ছাদ ও দেওয়ালের মোট ক্ষেত্রফলটাকে বের করি। মোট ক্ষেত্রফল প্রথমে আমরা কি করব, ছাদ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেই একই, 4 ইন্টু 6 প্লাস
এটার ফর্মুলা কি, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, তার ভিতরে কিন্তু আগের অঙ্কে একটা বলা ভুল হয়েছে আমাদের, যে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে কিন্তু আমাদের একটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে আমাদের এই 5.96, কারণ আমরা কিন্তু এই দুটো জানলা দরজার কিন্তু এতে হিসাবে ধরবো না, ফলে এটা কিন্তু আমাদের আগের অঙ্কে করা হয়নি, এটা কিন্তু করে নিতে হবে বিয়োগটা। ওকে, তাহলে 4 6 24 যোগ 2 3 6 18 প্লাস 3 4 12 বিয়োগ 5.96। ওকে, তাহলে 24 যুক্ত 18 আর 12 হচ্ছে 30, 30 দুগুণ 60 থেকে 5.96 বাদ, তারপর আমাদের হিসাব করতে হবে। তাহলে 4 5 6 7 8 84.00 থেকে 5.96 বাদ, তাহলে 4 হাতে 0 6 7 8 9 10 11 12 13 14 8, এখানে 78.04। এত বড় অঙ্ক তোমাদের দেবে না, কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করে সুবিধা হবে, যে অঙ্কের প্রতি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, যাতে তোমরা অঙ্কগুলো কাউকে বোঝাতেও তোমাদের সুবিধা হয়। ওকে, আচ্ছা, এটা গেল নাই 4 দেওয়ালের ক্ষেত্রে। তাহলে এবার লিখবো, সুতরাং চুনকাম করতে খরচ হবে, চুনকাম করতে খরচ হবে, খরচ, এবার যখন তিনটাকে যোগ করে দিলে তাহলে মোট কত খরচ হবে পেয়ে যাবো। খরচ হবে, এত বড় তোমাদেরকে অঙ্ক দিয়ে তোমাদেরকে পাজল করবে না, একটু বুঝিও, তবে তোমাকে প্র্যাকটিসটা একটু করে রাখবে। ইনটু, এবার 4 দেওয়াল চুনকাম করতে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছিল, 6 টাকা, তাহলে 6 দ্বিগুণ করো, তাহলে 4 6 24 দশমিক 6 একটা 8 6 6 48 4 60 আর 6 7 42 43 45 46 টাকা। তাহলে আমাদের মোট খরচ কত হলো, সুতরাং মোট খরচ হলো সমান, মোট খরচ সমান, তিনটাকে যোগ করতে হবে, কিন্তু এখানে দেখাচ্ছি আমরা, পরে যোগটা উপরে করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 1320 টাকা, 1320 যোগ 250.32 টাকা, 250.32 টাকা যোগ 468.24 টাকা, 468.24, তাহলে টোটালটাকে যোগ করবো, কিন্তু কোথায় করবো, এখানে করি। 1320 দশমিক পর 2 ঘর আছে, দিয়ে দিলাম দেখার সুবিধার জন্য, 250.32, 250.32, আর এখানে হচ্ছে 468.24, টোটাল করলে কত, 4 5 6 5 56, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে তোমাদের 5 0, 8 0 0 মানে 8, 6 5 250 আছে, 6 5 11 12 13 13 3 হাতে থাকলো 1, 4 5 6 7 8 9 10 2, 2038.56 টাকা, 2038.56 টাকা, এই হচ্ছে টোটাল খরচ। এটা একটা বিস্তর বড় অঙ্ক, ঠিক আছে, এটা বড় হলেও ভালো জিনিস বোঝার মতো আছে, কারণ তোমরা এইট ক্লাস মানে অনেকটাই কিন্তু ম্যাচিওর হয়েছে, এগুলো অঙ্ক বোঝার জন্য যথেষ্ট তোমাদের ব্রেন হয়েছে, ফলে এগুলো অঙ্ক তোমাদেরকে বোঝার জন্য আমাদের কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া দরকার, কারণ এটা এখন কনসেপ্ট যত ক্লিয়ার হবে, আগামী দিনে কিন্তু ভালো ভালো অঙ্কগুলো নামাতে পারবে। ওকে, যেমন বলেছে 5-এ, দেখো একই টাইপের বলছে যে আমাদের স্কুলের পিছনের দিকে আয়তক্ষেত্রাকার মাঠ আছে, এই হচ্ছে সেই মাঠের পিকচার, দেখলেই বুঝতে পারছি স্কুলের পিছনে খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে দৈর্ঘ্য পোর্শনটা দেওয়া আছে, এখান থেকে প্রস্থ পোর্শনটা দেওয়া আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 40, প্রস্থ কত দেওয়া আছে, 20, একক কি মিটার। ওই খেলার মাঠের ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, রাস্তা দিয়ে তারপরে প্রতি বর্গ মিটার রাস্তা বাধাই করতে কত খরচ, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা কি শিখেছি, প্রথমে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যা আছে লিখে নিলাম। ওকে, তাহলে সেটা গুণ করলে কত, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 4 2 8 8 2 0 এত বর্গ মিটার, আর তার 3 মিটার চওড়া যখন রাস্তা আছে ভিতর দিকে, তাহলে দৈর্ঘ্য কত হবে, এদিকে 3 এবং এদিকে 3, দুদিকে 3 বাদ যাবে, তাই 40 থেকে 3 গুণ 6 বাদ, অনেকে ভুল করে 40 বিয়োগ 3 বিয়োগ বাদ বলেছে 3, কিন্তু 3টা রাস্তাটা দুদিকেই তো আছে, এদিকেও আছে এদিকেও আছে, ফলে এদিকেও কিন্তু 3 এদিকেও 3, ফলে দৈর্ঘ্যের ক্ষেত্রে 3 3 6 বাদ যাবে, 3 ইন্টু 2, আবার প্রস্থের ক্ষেত্রেও কিন্তু 3 3 6 বাদ যাবে, যেহেতু চওড়াটা সবার দিকে সমান, তাহলে 20 থেকে কিন্তু 3 ইন্টু 2 বাদ, তাহলে 40 থেকে 3 কিন্তু মানে 40 থেকে 6 বাদ মানে 34, এটা 34 মিটার, আর এটার কত, 20 থেকে 6 3 গুণ 6 মানে 14, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে ভিতর দিকে পেয়ে গেলাম, তাহলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটার তো দৈর্ঘ্য প্রস্থ 800 পেয়ে গেছি,
এটা বিয়োগপ্রস্থ দেখি 34 ইন্টু 18 কত, তাতে গুণ করে পেলাম 400, 4 7 8। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাইরের থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? এই হচ্ছে সেই রাস্তার ক্ষেত্রফল। ফলে আমরা প্রথমে পুরো ক্ষেত্রফল কত জানি 800, আর বিয়োগ করলাম কত ভিতরের ক্ষেত্রফল 476, তাতে বিয়োগ করে কত হয়? তাহলে বিয়োগফলটা অবশ্যই পাশে করা দরকার, কারণ ভুল হলে কিন্তু এত বড় খাটনি কিন্তু ফালতু চলে যাবে। তাই 4 বিয়োগ করলাম, এখানে 8 9 10, এখানে 5 6 7 8 324। এটা দেখা গেল রাস্তার ক্ষেত্রফল, কিন্তু বলেছে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে খরচ হলে রাস্তা তৈরি করতে খরচ হবে। তাহলে রাস্তা থেকে যত বর্গমিটার এসেছিল প্রতি বর্গমিটারে এত টাকা হলে এত বর্গমিটারে কত, এটার সঙ্গে আবার 95 গুণ, তাহলে 95 এখানেই গুণ করে দিতে পারি। 4 5 20, 5 11 12, 3 5 15 16, 4 5 20, 5 11 12, 3 5 15 16, ইন্টু 4 9 36, 9 2 18 19 20 21, 3 9 27 28 29, যোগ করব 0 8 7 0 3। তাহলে আমাদের কাছে কত হলো? 30780 টাকা। ভালো করে ডিজিট গুলো দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, তারপর তোমরা কিন্তু খাতায় সেগুলোকে নোট করে রাখবে। ওকে, আচ্ছা 6 অঙ্কটা বলেছে দেখো একই রকম ভাবে, যে এই যদি এই খেলার মাঠের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকতো, বাইরের চারিদিকে যদি রাস্তা থাকতো, এখানে যদি আমরা জিনিসটা তোমাদের দেখাই, আজকে যে আমাদের কাছে যে খেলার মাঠটা আছে, সেই খেলার মাঠের এই যদি খেলার মাঠটা ছিল, যেটা ছিল 40 20, কিন্তু এবার বলছে সেটা যে ভেতর দিকে রাস্তা নয়, যদি বাইরের দিকে হতো তখন খরচ কত হতো? ওই খরচের টাকা কত? টাকা হচ্ছে ঘুরে ফিরে কিন্তু সেই খরচের টাকা হচ্ছে প্রতি বর্গমিটারে 95। তাহলে আমরা কিন্তু প্রথমে যেটা করব সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করবো। ওকে, এই প্রশ্নে তোমাদের এখানে দেখাচ্ছি। প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করবো, সেটা কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 40 ইন্টু 20, ওটাই থাকবে, সেটা হচ্ছে 800 বর্গমিটার। ওকে, 800 বর্গমিটার। কিন্তু যখন রাস্তা সহ হয়ে যাবে, রাস্তা বাদে না, রাস্তা সহ, তখন দৈর্ঘ্য কত? রাস্তা সহ দৈর্ঘ্য, এটা লিখবো আমরা, রাস্তা সহ দৈর্ঘ্য। তখন কিন্তু যে চওড়া দিদিকে 3 3 ছিল, সেটা কিন্তু 40-এর সঙ্গে 3 যোগ হবে না, 3 গুণ 2 যোগ হবে, অর্থাৎ 40 যোগ 3 গুণ 6 মানে 46 মিটার। ঠিক আছে, এবং রাস্তা সহ তখন প্রস্থ হয়ে যাবে, একই জিনিস থাকবে কিন্তু এটা যোগ হয়ে যাবে, যেহেতু বাইরের দিকে, ভেতরের দিকে থাকলে বিয়োগ হয়, বাইরের দিকে থাকলে যোগ হয়। তাহলে 3 গুণ 6 মানে 26, তাহলে 46 ইন্টু 26 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল তোমরা এটা লিখে নেবে ভালো করে, 46 গুণ 26 বর্গমিটার। ক্ষেত্রফল হলো সমস্যা বর্গমিটার, রেজাল্টটা লিখে নিই, রেজাল্ট এখানে পাশে আমরা করব। 46 গুণ 26, 6 6 36, 4 6 24 25 26, 6 2 12, 4 2 8 9, 6 6 36, 6 6 7 8 9 10 11, 11986 বর্গমিটার। তাহলে এখন যদি রাস্তার ক্ষেত্রফল বলে তাহলে কি লিখবো? সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, এই ধরনের অঙ্ক আমরা প্রচুর পাবো। ফলে এটা একটা গড় মুখস্থের মতো করে নিতে হবে, যে 1186 তার থেকে বাদ দেবো 800, তাতে 8 9 10 11 386 বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল 386 বর্গমিটার। ওকে, তো এখানে তো অ্যান্সার নাই, বলেছে যে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে, তাহলে লিখবো মোট খরচ হবে রাস্তা তৈরি করতে, রাস্তা তৈরি করতে মোট খরচ হবে সমান 386 যেটা রাস্তার ক্ষেত্রফল ইন্টু 95 টাকা। ফলে এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, গুণটা আমরা এই পাশে করে নিই, 386 ইন্টু 95 বলে কত? প্রথমে লিখবো 5 6 30। ওকে, 5 4 40 41 42 43, 3 5 15 16 17 18 19। ওকে, ইন্টু 6 9 54 54, 8 9 72 73 74 75 76 77 77 মানে 77, 3 8 3 9 27 28 2 30 31 32 34, 6 5 6 36 370 টাকা। তাহলে অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট বেরোলো আমাদের কাছে, 36 এত টাকা। দেখো এত কষ্ট করে বোঝানোর উদ্দেশ্য যে এরপরে অঙ্কগুলো কিন্তু এগুলো হামেশাই পাবে। ফলে এটা একটা গড়, রাস্তার ভিতরের দিকে হলে তখন কি ক্ষেত্রফল বেরোবে, রাস্তার বাইরে হলে
তখন কি ক্ষেত্র বলবে। তবে এর অবস্থা বুঝে রাস্তা যখন বলবে আমরা কিন্তু ভিতরের ক্ষেত্রে বিয়োগ করতে গেলে দুবার এই ডিজিটটাকে বিয়োগ করব, আর বাইরের ক্ষেত্রে যোগ করব দুবার ডিজিটটাকে। এটাই শেখানোর বিষয় আছে এখানে, সুতরাং ভালো করে একটু প্র্যাকটিস করে নাও। এরপরে প্রচুর অঙ্ক রাস্তা সংক্রান্ত আমরা পাবো, সেগুলো আমরা করবো। ওকে, এরপরে আমাদের কিছু অঙ্ক আছে, সেগুলোর পর বসে দেখিতে চলে যাব। তো তার আগে আমরা চলে যাই আমাদের বিস্তারিত আলোচনার রঙিন কাগজে মজার খেলা। যেমন বলছে দেখো, আজ আমরা ওই রকম কিছু বর্ণনা একটু দিয়েছে। দেখো, আজ আমরা অনেকে মিলে ঠিক করেছি যে নানা আকারের ছোট বড় আয়তাকার বর্গক্ষেত্রাকার রঙিন কাগজ কাটবো। তাতে কিছু কালো রঙের কাগজ কেটে সমান রাস্তা, মানে এই সবগুলো রাস্তা চড়া তৈরি করে দেখানোর জন্যই কালো রাস্তা করেছে। তাতে আমরা কিন্তু স্কেল দিয়ে মেপে মেপে অ্যাকুরেট রেজাল্ট কিন্তু পেতে পারি। যেমন প্রতিটি রঙিন কাগজে কালো রঙের কতটা জায়গা জুড়ে আছে, রাস্তার ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে আমরা যদি এখানে 12টা পুরো পাই, তাহলে ভিতরের দিকে কত বাদ যাবে? 2 2 4। তাহলে 12 থেকে 4 বাদ দিলে হবে আমাদের কাছে 8। আর 8 যখন আছে তখন হচ্ছে 2 2 এই বরাবর 2 2 4 বাদ। তাহলে 8 বিয়োগ 4 মানে 4। তখন হবে কত? 8 × 4 32 বর্গ সেন্টিমিটার। কালো রাস্তার বাদে ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল কত? তার মানে এই ভিতরের ক্ষেত্রফলটা যেটা বেরিয়েছিল এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4। তাহলে 8 4 32। আর কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করেছিলাম, বাইরের ক্ষেত্রফল অর্থাৎ 8 12 96। আচ্ছা না, কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রে কত বল? 8 × 12 মানে 8 12 96, 96 বর্গ সেন্টিমিটার। আর রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল 8 × 4 32। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। কি করবো? 8 12 96 থেকে 4 32 সেন্টিমিটার বাদ। তাহলে হবে, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। মানে রাস্তাটাই বেশি, তীর্থঙ্কর যেটা রাস্তার পরিমাণটাই বেশি, কারণ 6 থেকে 2 বাদ দিলে 4 আর 9 থেকে 3 বাদ দিলে 6, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত আরেকটা অঙ্ক তোমাদের, এই অঙ্কগুলোই পরীক্ষায় কিন্তু আসবে। যেমন এক্ষেত্রে যদি রাস্তাটা তো প্রথমে দেখালো ধার বরাবর ভেতরের দিকে, এবার যদি রাস্তাটা এই বরাবর ক্রস বরাবর কোনো আয়তাকার ক্ষেত্রে থাকে, তখন আমরা কি করি, 4টা যে সবুজ ক্ষেত্র আছে তাকে ভাগ করে অঙ্কগুলো বের করার চেষ্টা করি। যেমন একটা সবুজ রঙের যে আয়তাকার ক্ষেত্র আছে তার দৈর্ঘ্য কত? প্রথমে 28 ছিল, তাই 28 কে 2 দিয়ে ভাগ করতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের কাছে 4 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে, তাই 4 সেন্টিমিটার বাদ দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করলাম। ওকে, তাই জন্য হয়তো কত হলো, 28 থেকে 4 বাদ দিলে 24, তাকে 2 দিয়ে ভাগ করলে 12। আবার এই বরাবর করলে কত, 18 থেকে কত বাদ দেবো? 4 বাদ দেবো। এই বরাবর রাস্তাটা 4, সেটা বাদ দিয়ে তারপর তাকে 2 দিয়ে ভাগ, তারপরে 18 থেকে 4 বাদ 14, 7 এবং 14। তাহলে একটা সবুজ, মানে এই পোর্শন, এই যে সবুজ পোর্শন দেখছো, এই একটা সবুজ পোর্শনের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। কেন? কারণ পুরোটা 28, তার মানে তাকে অর্ধেক করলে 14 হওয়ার কথা, কিন্তু রাস্তাটা তো বাদ দিতে হবে, তাই জন্য বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে এক একটা পেয়ে গেলাম। তাহলে এক একটা সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের কত বেরিয়েছে? আমাদের প্রথমটা বেরিয়ে এলো 14 নয় 12, কারণ এখানে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, আর এখানে পেলাম 7। তাহলে 12 × 7, এটা মাথায় রাখো। তাহলে একটির ক্ষেত্রফল কত পেলাম? 12 × 7, 7 12 কত? 84। তাহলে একটা যদি পাই, তাহলে 4টা টোটাল সবুজ আছে, তাহলে কত? 84 কে 4 দিয়ে গুণ, তাহলে 4 4 16, 4 32, 336 বর্গ সেন্টিমিটার। আর কালো রঙের রাস্তা সমেত আয়তকারের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 28 × 18। ওকে, তাহলে এখানে কত হবে? 28 × 18। আর এটা কত ছিল? এটা ছিল আমাদের কাছে কত বেরোলো? 12 × 7, তাহলে 84। তাহলে 84, আর 4টার জন্য ইন্টু 84 মানে 4 4 16, 336। আর এটা হলো 28 × 18। তাহলে প্রথমে রাস্তা সমেত করব, তারপর রাস্তা বাদে করব। তাহলে রাস্তা সমেত থেকে রাস্তা বাদে বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 28 × 18, 8 64, 64, আর 16, 8 64, আর 16, 17, 18, 19, 20, 22। ওকে, ইন্টু 28। তাহলে এখানে কত হলো? 4 0 5, 504। তাহলে 504 আর 336। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে 504 থেকে 336 বাদ। তাহলে এখানে 336 বাদ দিন, তাহলে কত? 6 7 8 9 10 11 12 13 14 8, এদিকে হলো 4 4 আর 6 10, এখানে 1 নাম হলো 100। তাহলে 168 বর্গ সেমি হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল। এই ধরনেরও কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের করতে পারে। প্রথমে ভিতরের দিকে ধার বরাবর, তারপরে মাঝখান বরাবর, ক্রস বরাবর।
আবার এক রকমের দেখো বিভিন্ন রকম পিকচার দিয়েছে যে এই রকম পিকচার হলে তখন কি হবে। তাহলে আমাদের রাস্তা ক্ষেত্রফল নিজেকে করতে বলেছে, তাহলে কিছু কিছু পিকচার কিন্তু এখানে দেওয়া আছে, সেখানে আমরা যদি 4 রকমের ক্ষেত্রফল বের করতে চাই করে নিতে পারি। তাহলে আমরা বাকি অংশগুলো বোর্ডে নিয়ে যাই। খেয়াল, আমরা প্রথমে এই 1 নম্বর 6 নাম্বারটা বলছে যদি ভিতরের দিকে যদি খেলার মাঠের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা হতো। এই অঙ্কটা আমাদের পরবর্তী আগে আছে, এটা 6 অঙ্কটা আমরা কিন্তু বাদ দিয়ে গেছি বোধহয়, না এটাতে করলাম, আমরা এখানেই করে দেখিয়েছি, আমরা বোর্ডে নিয়ে যাইনি। ঠিক আছে, এরপর আমরা তাহলে এই অংশটা বোর্ডে নিয়ে গেছি, আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে প্রথম অংশটা, কি বলছে দেখো, যে এই বরাবর হলে তখন কি হতো। তাহলে আমরা কিন্তু সোফিয়ার ছবি কালো রাস্তার ক্ষেত্রে বলে, এবার ধার বরাবর এক দুদিকের ধার বরাবর আছে, তাহলে আমরা লিখবো যে সোফিয়ার চিত্রে দৈর্ঘ্য কত, সোফিয়ার চিত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রথমে হচ্ছে 15 সেমি। তাহলে সোফিয়ার চিত্রের প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 8 সেমি। তাহলে সোফিয়ার চিত্রের ক্ষেত্রফল কত, টার্গেট রাস্তা বের করা, কিন্তু প্রথমে পুরো ক্ষেত্রফলটা বের করতে হয়। 15 × 8, তাহলে 5 × 40, 8 × 8 9 10 11 12, একক কি হবে, হয় সেন্টিমিটার স্কোয়ার নয়তো বর্গ সেন্টিমিটার থাকলো। এবার লিখবো রাস্তা বাদে দৈর্ঘ্য কত, রাস্তা বাদে এদিকে কিন্তু দুটো রাস্তা নাই, দেখো একদিকে রাস্তা, তবে অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ এখানে 2 সেন্টিমিটার আছে তাই এদিকে 2 সেন্টিমিটার রাস্তা বাদে। তাহলে আমরা দৈর্ঘ্য কি লিখবো, রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে প্রথমে 15 ছিল, কিন্তু এবার একবার বের দিতে হবে, কারণ এই বরাবর। আবার প্রস্থের ক্ষেত্রে কিন্তু একবার বাদ, দুদিকে নেই। তাহলে রাস্তা বাদে প্রস্থ কত, তখন একটা বাদ দিব, সেটা হচ্ছে 8 থেকে 2 বাদ। তাহলে এটা রেজাল্ট কত, 13, আর এটা রেজাল্ট 6। সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল কত বের করি, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। রাস্তা বাদে ক্ষেত্রফল 13 × 6, 3 × 6 18, 78 বর্গ সেমি। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল 120 থেকে 78 বাদ, তাহলে 8 9 10, এদিকে এখানে হলো তাহলে 8 9 10 11 42 বর্গ ডিসিএম। এই ধরনের পিকচারে এইরকম ভাবে অ্যান্সার বের করতে হবে। পরবর্তীতে আরো কিছু পিকচার ছিল, সেগুলো হচ্ছে এই ধরনের, যে এখানে এই বরাবর করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ কত আর উচ্চতা কত, এই দৈর্ঘ্য প্রস্থ কত, এই ধরনের পিকচারে দেখো প্রথমে হচ্ছে এটা বলে দিয়েছে 13 সেমি, আর রাস্তা সহ কত হবে 5 সেন্টিমিটার বাড়বে। আবার এটা আছে 8 সেমি, দুদিকে 8 বলে দিয়েছে, তাহলে 8 8 16, তাহলে এই প্রস্থ কত, প্রথমে আমরা কি করব, দুটো রাস্তার দৈর্ঘ্য প্রস্থ বের করব। ওকে, আমরা প্রথমে এখানে এটাকে এবিসি নাম, আচ্ছা ঠিক আছে, আমরা ডেভিডের আঁকা ছবি আছে, যখন ডেভিডের আঁকা ছবি লিখি, ডেভিডের আঁকা ছবি, ডেভিডের আঁকা চিত্রের দৈর্ঘ্য প্রস্থ লিখব। ডেভিডের আঁকা চিত্রের, জাস্ট এটা আমাদের প্র্যাকটিস করাচ্ছে, তেমন এগুলো অঙ্ক আসার সম্ভাবনা নেই, কারণ এগুলো শিখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ডেভিডের আঁকা চিত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলেছে আমাদের কাছে 13, প্রথমে আমরা পুরোটা বের করবো, তাহলে 13 + 5, দৈর্ঘ্য হচ্ছে 13 + 5, তাহলে 18 সেমি। আর ডেভিডের চিত্রের প্রস্থ কত, প্রস্থ এদিকে হচ্ছে 8, এদিকে 8 16, আর এখানে 5, 16 + 5, তার মানে এর দিকটাই বেশি, 8 8 16, এটা 13 + 5 18, 8 8 16 + 5 এ কত দাঁড়াচ্ছে, 16 5 21 সেমি। তাহলে আমরা লিখবো ডেভিডের আঁকা চিত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল = 18 × 21, যা বেরোবে তত বর্গ সেমি। এটা পরে করছি। আবার রাস্তা বাদে দৈর্ঘ্য কত, রাস্তা বাদে দৈর্ঘ্য সমান, এদিকটা হচ্ছে 13, শুধু 13, আর প্রস্থ কত, দৈর্ঘ্যটা বের করলাম এত সেন্টিমিটার থাকুক, আর রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থটা কত, দেখো প্রস্থ হচ্ছে এদিকে 8, এদিকে 8 16, অনলি 16, তাহলে তখন ক্ষেত্রফল কত, সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে 13 × 16, দুটোর গুণ করব। আচ্ছা, তাহলে এবার গুণফল করে ফেলি, তাহলে 21 কে প্রথমে 18 দিয়ে গুণ, তাহলে 8 1 কে 8, 8 2 = 16, আর এদিকে 21, তাহলে 8 7 3 3 7 8, এত বর্গ সেমি, একটা উত্তর থাকলো বর্গ সেমি। আর এদিকে কত, এদিকে হচ্ছে 18 × 21, 18 × 21, তার মানে এটা করলাম 3 7 8 বর্গ সেমি।
আর এটার কত হবে তাহলে 13 ইন্টু 16, 13 ইন্টু 16 কত, 3 6 18, 6 কে 6 7, আর এদিকে হচ্ছে 13 কে 13, তাহলে 8 0 2 208 বর্গ সেমি। তাহলে এটা ঠিক করে দিই আমরা, এই প্রশ্নটাকে কেটে দিই, নিচে লিখলাম 208 বর্গ সেমি। তাহলে আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল বড়টা থেকে ছোটটা বাদ, রাস্তার ক্ষেত্রফল 378 থেকে 208 বাদ, তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0 7 170 বর্গ সেমি। তাহলে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে নেবা। এই ধরনের অঙ্ক তোমাদেরকে কিন্তু করে দেওয়া হয়েছে, আগেই করে দেওয়া আছে, কারণ এটা 20 হলে কালো অংশগুলো যদি রাস্তা হয় তাহলে সবুজ অংশ মাঠ মনে করো, তাহলে 20 যদি হয় তাহলে আমরা যদি একটু রাফলি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিই যে দ্বিতীয় নাম্বার অর্থাৎ বি নাম্বার পিকচার, এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা সি হলে বি এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 20 সেমি, দৈর্ঘ্য প্রস্থ সেম হোক তাতে অসুবিধা নেই। তাহলে ক্ষেত্রফল কত, এবার হচ্ছে 2 দিয়ে 400 বর্গ সেমি। ওকে, এবার রাস্তা বাঁধের দৈর্ঘ্য কত আগে বের করবো, রাস্তাটা যেহেতু ভিতর দিকে, রাস্তা বাঁধের দৈর্ঘ্য তাহলে 20 থেকে কত বাদ যাবে, এদিকে 6 সেন্টিমিটার রাস্তা চওড়া, তাহলে 6 দুগুণ 12 বার, মানে আমাদের কাছে 8 সেন্টিমিটার। আর রাস্তা বাঁধের প্রস্থ ওই একই, যেহেতু বর্গাকার পিকচার, তার মানে 20 থেকে আবার 6 দুগুণ 12 বার, মানে 8 সেমি। তাহলে এর ক্ষেত্রফল, সুতরাং রাস্তা বাঁধের ক্ষেত্রফল কত, 8 ইন্টু 8 মানে 64 বর্গ সেমি, 64 সেন্টিমিটার স্কোয়ার। জায়গা কম থাকলে সেন্টিমিটার স্কোয়ারও দিয়ে দিতে পারো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত বের করবো, রাস্তার ক্ষেত্রফল সমান 400 থেকে আমাদের কত বাদ যাবে, 64 বাদ যাবে শুধু, মানে রাস্তাটাই বেশি চওড়া, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 6, এদিকে 7, 8 9 10 3, এদিকে 3, 336 এককটা লেখা সবাই সাবধান, বর্গ সেমি। আচ্ছা, একই রকম ভাবে আমরা তোমাদেরকে যদি সি নাম্বারের অঙ্কটা দেখিয়ে দিতে চাই, এরকম অঙ্ক আগেও করেছি যে রাস্তা যেহেতু ভিতর দিকে রাস্তাটা ক্রস ওয়াইজ আছে, তাহলে প্রথমে একটি এই গোলাপি অংশের ক্ষেত্রফল বের করবো, একটি গোলাপি অংশের ক্ষেত্রফল, একটি গোলাপি অংশের ক্ষেত্রফল, অংশের আমরা যদি একবারে করি অংশের ক্ষেত্রফল কি লিখবো, যে একটির ক্ষেত্রে কত, প্রথমে 24 কে বিয়োগ করব 4 দিয়ে আর ভাগ করব 2 দিয়ে, এটা হচ্ছে দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ, অর্থাৎ 24, আবার সেই 24 কে 4 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত, দৈর্ঘ্য প্রস্থ একবারে বের করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে, 24 থেকে 4 বাদ মানে 20, 20 কে 2 দিয়ে ভাগ করা মানে 10, তাহলে 10 ইন্টু এটা তো 10, মানে 100 বর্গ একক কি আছে সেমি, আমরা সেন্টিমিটার স্কোয়ার। যেখানে দেখবো জায়গা কম সঙ্গে সঙ্গে সেন্টিমিটার স্কোয়ার করে দেবো, বা জায়গা থাকলে বর্গ সেন্টিমিটার, দুটোর একই অর্থ। আচ্ছা, এরপরে আমরা বলছি যে রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে আমরা রাস্তা সহ আগে ক্ষেত্রফল বের করি। আচ্ছা, এখানে আবার লিখবো চারটি গোলাপি ক্ষেত্রফল, গোলাপি অংশের ক্ষেত্রফল, তাহলে 4 কে গুণ করলে কত হচ্ছে 400, তাহলে 400 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার বলেছে যে এটা নাই গেল রাস্তা বাদ, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত, দুটোকে গুণ করব। প্রথমে রাস্তা বাদে করেছি, এবার আগে প্রথমেই লিখবো অঙ্কে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কি দাঁড়াবে, রাস্তা সহ ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 24 ইন্টু 24, তাহলে গুণ কত, 24 কে 24 দিয়ে গুণ করি। আমরা এইটা করলে আমাদের কিন্তু ডেভিড, ফারুক এবং মিতালি এই তিনটা অংশের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ওকে, এইদিকে দেখো ডেভিড আছে, এদিকে ফারুক আছে, এদিকে মিতালি, আমরা মিতালির অংশটা করছি এখন। 4 4 16, 4 2 8 9, আবার 4 2 8, 2 2 4, তাহলে 576, তাই লিখবো কত, যে 576 বর্গ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এটা থেকে এটা বাদ যাবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল ওটা বাদ দিয়ে দেবো। রাস্তার ক্ষেত্রফল সমান 576 বিয়োগ 400, তার মানে আমাদের 176 বর্গ সেমি। ওকে, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। এরপরে আমাদের যেটা বিষয় দেখানোর আছে, আমাদের এই অংশের পর আমার ডেভিড, ফারুক, মিতালি, এই দেখো তোমাদের অংশগুলো ডেভিড, ফারুক এবং মিতালির অংশগুলো আমরা দেখিয়ে নিলাম। কার ক্ষেত্রে, রাস্তা বিভিন্ন রকম হতে পারে, এই বরাবর রাস্তা, এই বরাবর রাস্তা, তো 4 ধরনের রাস্তার কিন্তু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এরপর যদি কষে দেখিতে এই ধরনের অঙ্ক আসে, আশা করি তোমরা কিন্তু করে দিতে পারবে। ওকে,
আচ্ছা, এরপর আমরা কিন্তু চলে আসলাম আমাদের পৃষ্ঠা নাম্বার 5-এ, কোষে দেখি 1.1। এখানকার কিছু কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা এর আগেও করেছি, আশা করি তোমাদের 7 ক্লাসের এই অঙ্কগুলো মনে আছে। তারপর আমাদের বাকি অংশগুলো আমরা করব, তাতে আমাদের 1 ঘন্টা লেসন হওয়ার জন্য যতটা হবে হবে, বাকিটা আমরা পরবর্তী লেসনে চলে যাব। যেহেতু এটা পূর্ব পাঠের পুনরালোচনা, প্রতিটা জিনিসে আমাদের লাগবে 7 থেকে 8টা লেসন, যতটাই হোক না কেন আমাদের কিন্তু একটু ভালো মতো রিমাইন্ডার করে নিতে হবে। ওকে, আমরা এর জন্য প্রস্তুত। আমরা চলে যাই আমাদের কোষে দেখি 1.1 8 ক্লাসের প্রথম অনুশীলনীতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খেয়াল করো, আমাদের হচ্ছে এই হচ্ছে 1.1। কি বলছে দেখো, যে নিচের ছক কাগজে ছবি দেখি। দেখো এখানে 8 রকমের ছবি আছে, এখানে 8 রকমের প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি অধিক সম্পূর্ণ ক্ষুদ্রতম, মানে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরের সংখ্যা কটা নিয়েছি, অধিকৃত অর্ধেক, অধিকৃত অর্ধেকের বেশি। প্রথমে সম্পূর্ণ বলতে আমরা বোঝাতে চাইছি যেটা, যে প্রথমে একটা বর্গাকার পিকচার থাকলে, অর্থাৎ পুরো অংশ, ম্যাক্সিমাম অংশটা, তারপর পিকচারটা বলেছে যে এরকম বর্গক্ষেত্র হলে তার অর্ধেক ক্ষুদ্রতম বর্গ, মানে একদম অর্ধেক, পুরোপুরি এরকম অর্ধেক, এরকম পিকচার থাকবে, সেই ক্ষেত্রে কটা পিকচার এরকম পাবো, অর্ধেক। আরেকটা বলছে অর্ধেকের বেশি, তার মানে এরকম যদি পিকচার হয় বর্গাকার পিকচার, তার অর্ধেকের বেশি, মানে মোটামুটি এই টাইপের পিকচার। ওকে, তখন সেটা কটা সংখ্যা আছে দেখবো। তারপরে অপেক্ষাকৃত অর্ধেকের কম, তাহলে আবার পিকচারটা হচ্ছে মোটামুটি এই পিকচার এই ধরনের। ফলে আমরা এই ধরনের পিকচার পেলে এর সঙ্গে একে মার্চ করে দেবো, এটা দুবার হলে একটা গোটা হয়ে যাবে, আর এটা গোটা আছে, সেই সংখ্যাটা আমরা হিসাব করার চেষ্টা করছি। খেয়াল করো, আমাদের কাছে প্রথমে যেটা আছে 1 নম্বর পিকচারে, যে সবগুলোই কিন্তু পুরোপুরি ভরা, মানে 6টাই। তাহলে আমার কাছে 6টা কিন্তু সম্পূর্ণ ঘর আছে, তাহলে বাকিগুলো কিন্তু নেই, তাহলে ক্রস। তাহলে অধিকৃত অর্ধেকের কম আছে, এটা ক্রস। তাহলে মোট এক একটা যদি 1 বর্গ সেমি হয়, তাহলে 6টা হলে তাহলে ক্ষেত্রফল কত, 6 বর্গ সেমি, 6 একে 6। এটা একটা অ্যান্সার হলো। সেন্টিমিটার আছে, এটা কিন্তু সেন্টিমিটার লিখলাম আমরা, সিএম। আচ্ছা, এবার 2 নম্বর পিকচারে দেখো, অর্ধেকের কে কে আছে, পুরোপুরি কে আছে, একটা, আর নেই, ফলে 1 লিখলাম আমরা। এবার বলছে অপেক্ষিত ক্ষুদ্রতম বর্গ, অর্ধেক, অর্ধেক কে কে আছে, অর্ধেক দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা আছে, আর অর্ধেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্ধেক দেখতে পাচ্ছি না, তাহলে এখানে অর্ধেক একটা আছে। আচ্ছা, অপেক্ষিত অর্ধেকের বেশি, তাহলে কোনটা, এই 1 2 3, তিনটা কিন্তু অর্ধেকের বেশি দেখতে পাচ্ছি, তাহলে 3 লিখি। আর অর্ধেকের কম বলতে তখন কিন্তু এটা 1 2 3। তাহলে আমরা এই বেশি এবং কমকে কিন্তু যুক্ত করে দেবো, মানে 3 আর 3 যুক্ত করলে 6 হয়, কিন্তু আমাদের কাছে গোটা কটা হলো, গোটা হচ্ছে 3টা, ঠিক আছে। আর এটা অর্ধেক মানে 0.5, আর এটা গোটা মানে 1, তাহলে এদিকে 3 4 4.5, তাহলে ক্ষেত্রফল কত হবে, প্রায় এককে 4.5 বর্গ সেমি, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ারও লিখতে পারো, বর্গ সেমি। তাহলে মোটামুটি ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2 নম্বর পিকচারে। 3 নম্বর পিকচারে গোটা কে কে, 1 2 3 4 5 6 7 8, আর যদি গোটাগুটি হয় তাহলে আমাদের অর্ধেক কে কে আছে, অর্ধেক 1 অর্ধেক 1 অর্ধেক 1 অর্ধেক, এইখানে 1 দুইটাই পাচ্ছি, তার মানে দুটার জন্য একটা। অর্ধেকের বেশি কে কে, অর্ধেকের বেশি বলতে এটা তো অর্ধেক বলতে গেলে হয়, অর্ধেকের বেশি হচ্ছে 1 2 3, অ্যাকচুয়ালি এটা অর্ধেকই হচ্ছে, পিকচারটা একটু বেরিয়ে গেছে তাই, ঠিক আছে। আমরা 3 আর 4 ধরছি, 4টা ধরছি, আর এটার সঙ্গে যুক্ত করলে বোঝা যাবে আরো 4টা পাবো, বোধহয় 4টা পাবো, 1 2 8 তো নেই দেখছি আমরা, 1 2 না নেই, তাহলে এখানে 2, তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করি তাহলে 3, তাহলে এখানে 3 আর এখানে 1, মানে 0.5, এটা 1 না 2, আমাদের অর্ধেক অর্ধেক আমরা দুটো পেয়েছি, তার মানে এটা 2, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা 1 আর এটা 3, তাহলে 4 আর 4, আর এখানে 8টা গোটা, 8 4 12 বর্গ সেমি। এগুলো প্রায় এককে আমরা লিখছি, অ্যাকুরেট অতটা পাবে না তোমরা। 4 নম্বর পিকচার কি আছে দেখো, গোটা বলতে আমাদের গোটা পিকচার, এটা অ্যাকচুয়ালি এর সঙ্গে মিশে যাওয়ার কথা, হ্যাঁ, আমরা একটু মিশিয়ে দিচ্ছি তোমাদেরকে।
এটাকে আমাদের কাছে ক্ষমা চোখে দেখবে, কারণ আমাদের এটা না মিলালে মোটামুটি বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, এই পোর্শনটাকে যুক্ত করবে, এটাকে অর্ধেক রাখলাম। এবার তাহলে আমরা পুরোপুরি কি পাচ্ছি দেখো, নিচে কিছুটা নেমেও গেছে, তাহলে আমরা লিখলাম 1 2 3 পুরোপুরি, 3 পুরোপুরি, এটা 4 পুরোপুরি। তাহলে 4 যদি পুরোপুরি হয় 4, তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এখানে কিন্তু অর্ধেক আছে, একটা একটা অর্ধেক, 2 3 3 3, তিনটা মোটামুটি অর্ধেক আছে। ওকে, আর এদিকে অর্ধেকের বেশি কে কে আছে, 1 2, হ্যাঁ 1 2 1 2, দুইটা যদি ধরি, তাহলে এখানে অর্ধেকের কম কে কে আছে, 1 2, এটা অল্প গেছে, 3 ধরো, 4 5 6 7 8, আটটা। তাহলে এটাকে যদি 8 আর 2 যোগ করে যদি 10 করি, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এই দুটোকে যোগ করে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কাছে 5 2 8 দিয়ে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5টা বর্গ একক, 3.3 মানে 1.5, 2 দিয়ে ভাগ করব, আর 4 বলতে 4, তাহলে 4 5 9 10, তাহলে 3.5 বর্গ সেমি। এগুলো পরীক্ষা হলে খুব ডিস্টার্ব করবে না, এগুলো জাস্ট তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছে। তারপরে 5 নাম্বার পিকচারে কে কে দেখো, গোটা গোটা বলতে মোটামুটি গোটা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা গোটা আছে 5 নাম্বার পিকচারে। 6 পর এবার হচ্ছে অর্ধেক। অর্ধেক বলতে বলতে অর্ধেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। অর্ধেকের বেশি আছে আমাদের কাছে, এখানে 1, এখানে 2, এখানে 3, অনেক বেশি 3, ঠিক আছে, আমরা গড়ে করব 3, অর্ধেকের বেশি আছে 3, আর অর্ধেকের কম আছে এখানে 1, এটা অর্ধেক ধরা যেত, ঠিক আছে, কম আছে 1 2 3 4 5, তাহলে 5 আর 3 হচ্ছে 8, তাকে যদি 2 দিয়ে ভাগ করি 4, তাহলে 4, আর এখানে কিছু নেই, 4 6 10, তাহলে 10 বর্গ সেমি। এটা আমরা প্রায় এককে বের করছি। এরপরে আমাদের বলেছে 6, 6 অর্ধেক গোটা কে কে আছে, গোটা এখানে একটাই দেখতে পাচ্ছি, এই মিডিলটা, তাহলে একটাই গোটা আছে, অর্ধেক গোটা আছে, অর্ধেকটা এভাবে পাবো না এখানে। অর্ধেকের বেশি বলতে গেলে এখানে আমরা 1 2, এটাকে 3 বলতে পারি, এটা অর্ধেকের কম বলতে গেলে 4, তাহলে 4টা, এখানে একটা 5টা, 5টা অর্ধেকের বেশি এবং অর্ধেকের কম কে কে, এখানে 1, এখানে 2, এখানে এটা বাদ হয়ে গেছে, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে, ওরকম ব্যাপার নেই, একই রেজাল্ট, প্রায় কাছে পিঠে সেম আসবে। 5 5 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 আর 1 6, তার মানে 6 বর্গ সেমি প্রায় একক কিন্তু পাবো। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে, তার ভিতরে কিন্তু বাদ দিলে, সব মিলিয়ে বাদ দিলে কিন্তু 3 একক বাদ যেতেই পারে, এটা প্রায় একক, আগেই বলছি, একরে তোমরা কিন্তু রেজাল্ট পাচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, এখানে 7 নাম্বার পিকচার, এটা কিন্তু একটা গোটা পাওয়া যাচ্ছে, আর অর্ধেকের সমান। অর্ধেকের বলতে পিকচার কিন্তু তেমন আমরা পাচ্ছি না, বেশিরভাগই অর্ধেকের বেশি। কটা অর্ধেকের বেশি, 1 2 3 4 5 6 7 8, তাহলে অর্ধেকের বেশি 8, মানে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি 4, তাহলে 4 আর এদিকে 1 মানে 5, মানে এই 4টা নেব আর এই 1টা নেব, তাহলে পুরোপুরিতে 5 বর্গ সেমি প্রায় একক পেয়ে যেতে পারি। 8 কি বলছে দেখো, 8 বলছে এখানে মোটামুটি, এখানে 1 8 দেখতে পাচ্ছি না, তাহলে 1 যদি গোটা হয়, তাহলে মোটামুটি এখানে অর্ধেকের কম হচ্ছে এইটা, অর্ধেকের কম হচ্ছে এইটা, 3 4 5 6 7 8 9, 9টা অর্ধেকের কম, অর্ধেক বলে কিছু নেই, এগুলো অর্ধেক কিছু নেই। আর এখানে হচ্ছে 1 2 বেশি, মানে অর্ধেকের বেশি বলতে এখানে আর একটু বাড়তো, অর্ধেকের বেশি আমরা আগে অর্ধেকের কম 9 বের করেছি, অর্ধেকের বেশিটা বের করি এবার। 1 2 3 4 5, 5টা, তাহলে এখানে 9 না 5, তাহলে 9 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 প্লাস এদিকে 1 মানে 8 বর্গ সেমি জায়গা, প্রায় একক জায়গা নিয়ে জুড়ে আছে। তো আশা করি এগুলো একটু বেসিক ধারণা তোমরা পেলে যে ক্ষেত্রফল বর্গ এককে কিভাবে অবস্থান করে থাকে। আমাদের লেকচার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, তাই আমরা আজকে 5 পর্যন্ত তোমাদেরকে দেখালাম, তবে আমরা 2 এর অঙ্কটা একটু দেখিয়ে ছাড়তে পারি, তারপর 3 থেকে পরবর্তী লেকচারে আমরা পরবর্তী অংশগুলো তোমাদের বিস্তার আলোচনা করে দেব, কারণ এগুলো অঙ্ক প্রত্যেকটা জিনিস ভালোভাবে না বুঝালে হবে না, তাই 2 এর অঙ্কটা করে আমরা তোমাদেরকে
ছেড়ে দিতে চাই, তাই জন্য 2 এর অঙ্কটা একটু ভালো করে দেখো। কি বলছে দেখো, 2, আমিনাদের বাড়ির আয়তাক্ষেত্রাকার উঠানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ এই যদি উঠান হয় তার দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। এবার এই উঠোনের মাঝে এত মিটার মাপের একটা শতরঞ্চি আছে, অর্থাৎ আমাদের কাছে যদি এটা একটা শতরঞ্চি হয়, এই হচ্ছে আমাদের কাছে শতরঞ্চি, এই হচ্ছে আমাদের কাছে মনে করো শতরঞ্চি, যার দৈর্ঘ্য প্রস্থ কত, যার দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও বলে দিয়েছে, ধরার ব্যাপার নেই, দেওয়াই আছে 3.5 ইন্টু 2.5। এবার এটা গুণ করলে আমাদের এই শতরঞ্চির ক্ষেত্রফলটা পাবো, তাহলে শতরঞ্চি পেতাম, শতরঞ্চি বাদে তখন বলছি উঠোনের ক্ষেত্রফল, এই যে ফাঁকা অংশটা ক্ষেত্রফল। তাহলে আগে শতরঞ্চির ক্ষেত্রফল বের করবো আর উঠোনের ক্ষেত্রফল করবো, আর উঠোনের ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্চি বাদ দিই তাহলে শতরঞ্চি বাদে ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে জাস্ট এখানে গুণের ক্যালকুলেশন, তেমন কিছু নেই। তাহলে আমরা লিখবো যে উঠোনের, হ্যাঁ উঠানের দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার, উঠানের প্রস্থ বলে দিয়েছে 4.2 মিটার, তাহলে আমাদের উঠোনের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 4.2 মিটার। হয় মিটার মিটার স্কোয়ার লিখতে পারো, না তো বর্গ মিটার, ঠিক আছে, না থাক। আবার শতরঞ্চির ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকা মানে ক্ষেত্রফল দেওয়া আছে, ওকে। আবার শতরঞ্চির ক্ষেত্রফল, শতরঞ্চি এর ক্ষেত্রফল, শতরঞ্চির ক্ষেত্রফল কত, শতরঞ্চির ক্ষেত্রফল হচ্ছে 3.5 ইন্টু 2.5। তাতে এবার গুণটা করে ফেলি, দশমিকটা নাই পরে দেওয়া যাবে, 35কে 25 দিয়ে গুণ করি, 5 5 25, 3 5 15 16 17, 5 5 25, 3 5 16 17, 5 2 10, 3 9 7, 5 7 7 এর কাজ 875, কিন্তু যেহেতু দু ঘর পর দশমিক আছে তাই আমাদের কাছে 8.75 বর্গ মিটার। এটা গেল শতরঞ্চি ক্ষেত্রফল। তাহলে সুতরাং আমাদের বলছে শতরঞ্চি বাদে মাঠে বাকি উঠোনের ক্ষেত্রফল, তাহলে ওটা দেখে দেখে লিখবো আমরা। তো শতরঞ্চির ক্ষেত্রফল তো পেলাম, কিন্তু আমরা কিন্তু এখানে এই 6 ইন্টু এই আমাদের উঠোনের ক্ষেত্রফলের রেজাল্টটা বের করে নিই, আমরা করে নিই 6 2 12, 4 6 24, 25, তাহলে 25.2 বর্গ মিটার। তাহলে আমরা লিখবো শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল কত, না আমাদের টোটাল মেজে এর কত ছিল, আমাদের উঠান ছিল 25.2 আর বাদ যাবে 8.75। তাহলে এখানে বিয়োগ করতে গিয়ে অনেকে একটু ডিস্টার্ব বোধ করে, তো এককটা কি হবে বর্গ মিটার, কিন্তু লেখার সময় দেখো কিভাবে লিখছি, 25.2 লিখলাম আর পয়েন্টটা ঠিক লিখে এখানে 75 আছে, এখানে ফাঁকা আছে বলে ঘাবড়ানোর কিছু নেই, শূন্য বসিয়ে দাও, আর এখানে আছে 8। এবার নর্মাল ভাবে বিয়োগ করো, দশমিকের নিচে দশমিক বসিয়ে দাও, বাকি বিয়োগগুলো করে ফেলো। 0 থেকে 5 বাদ মানে 5, হাতে থাকলো 8, 9 10 11 12 45, হাতে থাকলো 9, 10 11 12 13 14 15, অর্থাৎ 16.45। তাহলে আমরা কি লিখবো, 16.45 বর্গ মিটার। তো আশা করি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কগুলো বুঝতে সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের 7 ক্লাস আমরা অঙ্কগুলো সেরে এসেছি। আচ্ছা, এরপরে আমরা কিন্তু তোমাদেরকে পরবর্তী লেসনে, অর্থাৎ লেসন নাম্বার 2 এ, অর্থাৎ আমাদের কাছে যে ক্লাস নাম্বার 2 এ আমরা কিন্তু তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত প্রবার পরবর্তী অংশগুলো করে দেব। সেখানে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে, অর্থাৎ কোশ্চেন একটু 1.1 এর আমাদের যে শুরুটা আজকে হলো, তার পরবর্তী অংশ অর্থাৎ 3 থেকে আপ টু 8 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো পরবর্তী লেসনে, তারপর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তাই লেসন নাম্বার বা ক্লাস নাম্বার 2 এ প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা ক্লাস এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে। অষ্টম শ্রেণীর অঙ্ক প্রথম শুরু হলো, অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে, ভালো নাম্বার তুলতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। ম্যাথ বোর্ড ইনস্টিটিউশনের নামটা যাতে পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে যায় সেটা তোমাদের হাত দিয়েই ছড়াবে, এবং তোমরা আশা করি তোমাদের বন্ধু বান্ধবদের জানাচ্ছ এই সামান্য মূল্যে একটি সুন্দর অঙ্কের লেসন তোমাদের জন্য নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল বুকে যারা অঙ্কে একটু দুর্বল প্রকৃতি, তাদের জন্য এই ডিভিডি অনেক উপকার, প্রত্যেকের কাছে ছড়িয়ে দেবে এই আশা রেখে, এবং প্রত্যেকে ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করছো এই আশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। থ্যাংক ইউ।